লাইফ হিস্ট্রি। তো লীলা প্রসঙ্গে ক্লাস নিতে যাচ্ছে। মহারাজ 25 বছর ধরে একটানা ক্লাস নিচ্ছেন? বলছে হ্যাঁ রে, একটানা ক্লাস নিচ্ছে। আমি বললাম তাহলে তো ভক্তদের খুব ডেভেলপ ইমপ্রুভ করেছে ভক্তরা। বলছে হ্যাঁ, কিরকম ইমপ্রুভ করেছে শুনবি? বললাম হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই শুনবো। তার ঠাকুর মহারাজ বলছেন যে দেখ, আমি যখন 25 বছর আগে ক্লাস নিতে গেছি তখন ঠাকুরের একটা এক্সাম্পল, সহজ এক্সাম্পল আমি দিয়েছিলাম। কি মহারাজ? না, তখন মহারাজ বলছেন যে ওই ঠাকুর বলেছেন যখন চারা গাছ ছোট থাকে তখন একটা বেড়া দিতে হয়, কাভার্ড করতে হয়, তাহলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। তো এরকম একটা ঠাকুরের এক্সাম্পল আছে, আপনারা জানেন বা জানেন না এটা জেনে রাখুন। বা এটা তো নিশ্চয়ই বোঝেন যে একটা ছোট্ট যদি আমরা চারা গাছ পুঁতি তাহলে সেটা যদি বেড়া না দিই তাহলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। তো সেইটি জন্য একটা বেড়া দিতে হয়। তো বেশ ভালো কথা, মানে আধ্যাত্মিক জীবন যখন শুরু করতে হবে, এটা ঠাকুর স্পিরিচুয়াল টার্মসটা বলছি ঠাকুরের, যে আধ্যাত্মিক জীবন যখন শুরু করতে হবে তখন আমাদেরকে এরকম একটা গার্ড দিতে হবে, আমাদের নিজেদেরকে সেটা তৈরি করতে হবে। তো মহারাজ খুব ভালো কথা। তা মহারাজ তখন বলছে দেখ, আমি 25 বছর বাদে যখন ক্লাস আবার নিই, তো তারাই যারা যারা রয়েছে সেই 25 বছর আগে যারা ক্লাস শুরু করেছিল তারাই এখন আমাকে এসে ঠাকুরের বাণী শুনিয়ে দেয়। তারা তখন অনেক ইমপ্রুভ করেছে না। আর মহারাজ তারা কি বলে না, তারাই এসে বলে মহারাজ আপনি সেই 25 বছর আগে আমাদের বলেছিলেন, আমরা কেউ বলিনি যে আপনি বলেছিলেন ঠাকুর বলেছে চারা গাছ থাকলে চারা গাছটা বেড়া দিতে হয়। মহারাজ তখন দুঃখ করে বলছে হ্যাঁ, এই 25 বছরের চারা গাছটাকে আমি আর বড় করতে পারলাম না। বুঝতে পারলাম? তাহলে ওই বাণী রচনা পড়ে শেষ করে ফেললাম, কমপ্লিট ওয়ার্ক শেষ করে ফেললাম। আমার চারা গাছ যদি চারা গাছই থেকে গেল, সেই চারা গাছটা যদি আমার না বড় হলো, শ্রীরামকৃষ্ণদেব তারপরে কি বললেন এক্সাম্পলটা বলি। ঠাকুর বলছেন চারা গাছ যখন বড় হয় তখন আর বেড়ার প্রয়োজন হয় না, তখন সেই গাছের গুড়িতে হাতি যদি বেঁধে দেওয়া যায় তাহলে গাছের কিছু করতে পারে না। আরে চারা গাছটা আমাদেরকে বড় করতে হবে, তো সেই দিকে আমরা কেউ নজর দিই না, সমস্যা এই জায়গায়। এই জন্য মানুষ তৈরির স্বামী বিবেকানন্দ তো বললেন ইজ মাই মিশন, কিন্তু কি মানুষ, কোন মানুষের কথা বললেন সেইটা বেশি ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রে সবাই পাঠ করলো, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামী বিবেকানন্দ বলছেন গরুকে বলতে হয় না তুমি মিথ্যা কথা বলো না, গরু মিথ্যা কথা বলে না, গরু গরুই থেকে যায়। দেওয়াল চুরি করে না, দেওয়াল দেওয়ালি থেকে যায়। মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুরি করে থাকে। মানুষ চাইলে মানুষ দেবতা হতে পারে। এটা হচ্ছে আমাদের মূল কথা, যে আমরা যদি চাই, ইফ ইউ থিংক আই ক্যান, আমরা কি চাইছি দেবতা হতে? আমরা কি চাইছি? স্বামী বিবেকানন্দ তো বলেছেন আমি যা হতে পারতাম আমার সন্তানেরা, আমি চাই তার থেকেও বড় হবে, তার থেকেও বড় হবে। এই যে এত আমি একটু স্বামী বিবেকানন্দের কি বলে এগুলোকে, যে গুণাবলী সেগুলো একটু বলি এক এক করে। হ্যাঁ, যে স্বামী বিবেকানন্দের এই ছবিটা আমি একদম পছন্দ করি না। এটা তো প্রথম কথা একটা চিত্রিত ছবি, এটা বলে রাখি তাদেরকে সবাইকে। হ্যাঁ, স্বামী বিবেকানন্দের একটা ছবি আছে, সেই ছবিটা, হ্যাঁ এই বড় ছবিটা, কেউ ছবি ওখানে রাখতে হয় সেটা শিখিয়ে দিয়ে যাই। হ্যাঁ, স্বামী বিবেকানন্দের শিকাগোয় তোলা একটা ছবি আছে, যেটা ব্রাউন কালারের, তিনি একটা ওই আলখাল্লা টাইপের পড়ে আছেন, হাতটাকে এইভাবে দাঁড়িয়ে আছে, চোখে চোখ। আরেক এইটা একটা ছবি, আর একটা আলমোড়াতে তোলা ছবি, যেটা লাঠি হাতে, মস্তক মণ্ডিত, চক্ষু উন্মিলিত। এরকম, এটা তো পূজার ছবি নয়, এরকম ছবিগুলো নয়, ঠিক আছে? কোন ছবি রাখতে হবে সেটা শিখে নিতে হবে, কারণ এই ছবিগুলো রাখতে পরম পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি হচ্ছে রামকৃষ্ণ মিশনের 10th প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, 10ম সংঘ গুরু ছিলেন। তিনি বারণ করতেন যে কোন ছবি রাখতে হয়, কোন ছবি রাখতে হয় না। ঠাকুরমা স্বামীজির এখন কত এডিটেড সব ছবি বেরিয়েছে না, এগুলো একদম মহারাজ পছন্দ করতেন না। ওই জন্য জেনে নিতে হয় কোন ছবি রাখবো, কোন ছবি রাখবো না। কারণ কেন জানিস না, ওই যে রিফ্লেকশন, ওটা তো আমাদের মনের ওপর একটা রিফ্লেক্ট করে, তো সেইটার রূপ আমাদের প্রতিক্রিয়া হয়।
যাই হোক, তো এই যে স্বামী বিবেকানন্দের যে গুণাবলী, যে আমরা মনে করি যে এই গেরুয়া পরে আছে মানেই আমাকেও বোধ হয় এই যে মহারাজজি এসছেন আমার মতো এরকম মাস্তাক মুন্ডান করে গেরুয়া পড়তে হবে না। স্বামীজি বলছেন না কোথাও, স্বামীজি বলছেন যেটা সেটা হচ্ছে মানুষ হতে হবে। স্বামীজিকে জিজ্ঞেস করা হলো, স্বামীজিকে বলা হলো যে আপনি সরাসরি এরকম দেশের জন্য কাজ করছেন না কেন? তখন তো পরাধীন ভারতবর্ষ, দেশের জন্য কাজ করছেন না কেন? তো স্বামী বিবেকানন্দ বললেন যে আমি তো চাইলে কালকেই তোমাদের স্বাধীনতা এনে দিতে পারি, কিন্তু সেই স্বাধীনতা তোমরা রাখবে কেমন করে? মানুষ কোথায়, মানুষ কোথায় যে তোমরা সেই স্বাধীনতা ধরে রাখতে পারবে না? তার জন্য সবার আগে চাই মানুষ। তো এই মানুষ হতে গেলে গেরুয়া পড়তে হয় না। মানুষ হতে গেলে আমি যে প্ল্যাটফর্মে আছি, আমি হয়তো গৃহস্থ জীবনে আছি, কি আমি কি বলে যে অফিসে কাজ করছি, কি আমি গান গাইছি, কি আমি অভিনয় করছি, কি আমি ছবি আঁকছি, যা করছি, সেই জায়গা থেকে যদি বিবেকানন্দকে আমরা আঁকড়ে ধরি তাহলে আমরা আমাদের চরম লক্ষ্যে পৌঁছাবো। প্রথম গান দিয়ে শুরু করি। এখানে এত সুন্দর সব গান হলো, ছেলেরা মেয়েরা সব গান গাইলো। গানের সঙ্গীত রাজ্যে সরস্বতী কাকে বলা হতো? কাকে বলা হতো? হ্যাঁ, সঙ্গীত রাজ্যে সরস্বতী কাকে বলা হতো রে? হ্যাঁ, লতা মঙ্গেশকরকে বলা হয় যে সঙ্গীত রাজ্যের সরস্বতী, যে তিনি হচ্ছে সাক্ষাৎ সরস্বতী। দেখবি, খেয়াল আছে কিনা তোদের জানি না, আজ থেকে 2 বছর আগে সরস্বতী পূজার দিনই ওনার শরীরটা গেল। যখন শরীর এক্সপায়ার করলো সেদিন কিন্তু সরস্বতী পূজাই ছিল। তো সেই সঙ্গীত রাজ্যের সরস্বতী লতা মঙ্গেশকরকে বলা হয়। সেই লতা মঙ্গেশকর যখন ওই যে স্বামী বিবেকানন্দ বলছেন না, আমি যা হতে পারতাম আমার সন্তানেরা তার চেয়েও বড় হবে, তো এইটা প্রমাণ দেখো। তো লতা মঙ্গেশকর যখন ছোট্ট, 4-5 বছরের বয়স, সেই বয়স থেকে তিনি গান প্র্যাকটিস করতেন, সঙ্গীত চর্চা করতেন। তার গোটা ফ্যামিলি গানের জগতের মানুষ। তো সেই যখন গান প্র্যাকটিস করছেন তখন তার বাবা তাকে একটা বলেছিলেন কথা, সেটা তোমরা গুগলে সার্চ করলে দেখতে পাবে, ছবি আছে। তো তখন তার বাবা বলেছিলেন যে দেখো, তুমি ওই মা সরস্বতীর মূর্তির সামনে বসে যদি সঙ্গীত প্র্যাকটিস করো তাহলে তুমি সঙ্গীত রাজ্যের চরম শিখরে পৌঁছাতে পারবে না। বলে স্বামী বিবেকানন্দের একটা বিরাট আবক্ষ ছবি সেটা গিফট করেছিলেন, এবং তিনি আমৃত্যু লতা মঙ্গেশকর সেই বিবেকানন্দের ছবির সামনে দাঁড়িয়ে তিনি রেওয়াজ করেছেন। তার গলায় একটাই লকেট ঝুলতো জানি, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের। তিনি একটা কলকাতার একটা অনুষ্ঠানে এসেছেন, ওই লকেটটা পরে আসতে ভুলে গেছেন, তিনি শো করলেন না, চলে গেছিলেন। কেন না বিবেকানন্দের লকেটটা তার গলায় ছিল না। এগুলো জানিস না? আচ্ছা, লতা মঙ্গেশকর তো একটু ব্যাকডেটেড। এখনকার একটু কথা বলি, যাদের হোয়াটসঅ্যাপ আছে আমি এগুলো সব ভিডিওগুলো পাঠিয়ে দেবো তোদেরকে। এখন তো প্রকাশ্যে সব বেরিয়েছে। তো এখনকার দিনে একেবারে যার নাম করলে গোটা হল হাততালিতে ফেটে পড়ে, অরিজিৎ সিং। সেই তিনি প্রকাশ্যে বলছেন যে আমি এই যে এত আমার পপুলারিটি, আমি যে এরকম জীবনযাপন করি, যারা তোমরা জানো অরিজিৎ সিং এর লাইফস্টাইল বা জীবনযাপন নিয়ে দেখবে একটা সিম্পল লাইফ লিড করে। তো তিনি বলছেন প্রকাশ্যে ইন্টারভিউতে যে আমি বিবেকানন্দের ফলোয়ার, যে আমি বিবেকানন্দকে আঁকড়ে ধরেছি। দেখো আজকের এই বর্তমান ভয়াবহ যে পরিস্থিতি চলছে সেখানে অরিজিৎ সিংকেই সবাই একেবারে মাথায় তুলে নাচছে, তাই না? এখন সোশ্যাল মিডিয়া খুললেই তো তোমরা দেখতে পাচ্ছ। তো সেই কেন বিবেকানন্দকে ফলো করছে, বিবেকানন্দের তেজ তার মধ্যে রয়েছে, মানো আর চাই না মানো। তো এটা গেল তার সঙ্গীতের। এবার হচ্ছে এখনকার দিনের সঙ্গীতের দিক। বিবেকানন্দের সঙ্গীতের কথা বলি, তোমাদের ভালো লাগবে। বিবেকানন্দ অদ্ভুত গান গাইতেন। তার গান সম্বন্ধে গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন যে মনোচল নিজ নিকেতনে তো সবাই গায়, কিন্তু নরেন যখন গায় সত্যি নরেনের মন নিজ নিকেতনেই চলে যায়, এবং সেই নরেনের গান শুনেই একমাত্র শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছিলেন, আর কারোর গান শুনে হয়নি। এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন নরেন যেদিন আসে না সেদিন আমাদের ব্রাহ্ম সমাজের আসরটা ঠিক জমে না। এই নরেন যেদিন আসে না ব্রাহ্ম সমাজের আসরটা ঠিক জমে না, এই কথা বলেছিলেন। এটা তো গেল বিবেকানন্দের গানের পারফরমেন্স।
এইবার বিবেকানন্দ গান সম্বন্ধে কি বলেছেন সেটা শোনায়। বিবেকানন্দ তখন গান সম্বন্ধে কি বলেছেন সেটা বলি। প্রথম বিবেকানন্দ বলছেন ভবিষ্যতের সঙ্গীত কেমন হবে সেটা বলতে গিয়ে বলছেন যে ভবিষ্যতের সঙ্গীত হবে যে কীর্তনের আমাদের ভাবভক্তিটাকে নিতে হবে, কীর্তনের ভাবভক্তিটা নিতে হবে, আর ধ্রুপদ থেকে ধ্রুপদের গ্রামারটা নিতে হবে। এই দুইয়ের সংমিশ্রণ ঘটাতে হবে। এই দুইয়ের সংমিশ্রণে যে গান রচিত হবে সেই গানই ভবিষ্যতের ভারতের সঙ্গীত হবে। শুধু বলছেন না, লিখছেন, রচনা করছেন, সুরারোপ করছেন, কে দেখিয়ে দিচ্ছেন। খণ্ডন ভব বন্ধন আর রামকৃষ্ণ মিশনের আরাত্রিক ভজন বিবেকানন্দ লিখলেন, সুর দিলেন, কে দেখিয়ে দিলেন যে ভারতের ভবিষ্যতের সঙ্গীত কি হবে। ওখানে ধ্রুপদ আছে, খেয়াল আছে, টপ্পা আছে, কীর্তন আছে, এই চারটে সংমিশ্রণ আছে খণ্ডন ভব বন্ধনে। তোমরা জেনে রাখো, এটা না জানলেও ঠিক আছে। নেক্সট, এইবার বিবেকানন্দ তো দেখালেন গানের সম্বন্ধে গ্রামারটা। এইবার তখন তিনি ভিখারি সন্ন্যাসী, পরিব্রাজক, তখনও ফেমাস হননি, মানে বিবেকানন্দ তখনও মানে পরিচিত মুখ নন, বিদেশে যাননি, তখন ভারত পরিভ্রমণ করছেন। তখন মহীশূরের রাজার রাজসভায় তিনি গিয়ে হাজির হয়েছেন। মহীশূরের রাজার রাজসভায় একজন বিরাট সঙ্গীতজ্ঞ এসেছেন ফ্রান্স থেকে। সেই ফ্রান্স থেকে সঙ্গীতজ্ঞকে বিবেকানন্দ বলছেন পৃথিবীর, এবার ভারতবর্ষেরটা বললেন, এবার পৃথিবীরটা বলছেন, পৃথিবীর ভবিষ্যৎ সঙ্গীত কেমন হবে। এইগুলো সব তোমাদের কাছে অজানা তথ্যই বলছি, কিন্তু মুখ চোখ থেকে তাই মনে হচ্ছে। তো এই হচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ সঙ্গীতটা কেমন হবে। বলছেন ভারতবর্ষের ধ্রুপদের গ্রামারটা নিতে হবে, আর ওয়েস্টার্ন মিউজিকের আমাদের কনসার্ট, এটা হারমোনি ঘটাতে হবে, ঐকতানটা নিতে হবে। এই দুয়ের সংমিশ্রণে পৃথিবীর ভবিষ্যতের সঙ্গীত রচিত হবে। মহীশূরের রাজা দেখে অবাক, বলছে এ জানতাম ভিখারি সন্ন্যাসী, জ্ঞান আছে জানতাম, কিন্তু সঙ্গীত সম্বন্ধে এত পারদর্শী এটা জানা ছিল না। এটা তো গেল তার সঙ্গীতের দিক। এইবার বলি তার অভিনয়। এই বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে থিয়েটার করেছিলেন, এটা জেনে রাখো। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ব্রাহ্ম সমাজে থিয়েটার করতেন। তো যখন তিনি ওই পাশ্চাত্যে গিয়ে বক্তৃতা রাখলেন, সেই বক্তৃতা দেওয়ার পরের দিন সকালবেলা কাগজে, ওখানকার খবরের কাগজের রিপোর্ট সেটা শোনায়। বিবেকানন্দের চিত্র মাঝখানে, তার একদিকে হচ্ছে ভগবান বুদ্ধ, একদিকে জেসাস ক্রাইস্ট, তার নিচে লেখা রয়েছে যে যিশু বুদ্ধের সমপর্যায়ের মহাপুরুষ, যিশু বুদ্ধের সমপর্যায়ের মহাপুরুষ। তলায় হেডলাইন, কলকাতার খবরের কাগজের হেডলাইন হলো যিশু বুদ্ধের দলের মহাপুরুষ। আর এইদিকে বিবেকানন্দের বন্ধুর এক বাবা, সে একেবারে ওই পায়চারি করছে, ব্রাহ্ম সমাজের নেতারা কুকথা রটাচ্ছে, বলছে ও তো বিরাট একটা অভিনেতা, এই তো 8-10 বছর আগে আমাদের ব্রাহ্ম সমাজে অভিনয় করতো, ও কি করে এত বড় ধর্মনেতা হয়ে গেল বুঝতে পারছে না অভিনেতা থেকে। তো তখন এই বন্ধুর বাবা ঘরের মধ্যে পায়চারি করছে, আর আগে গজগজ করছে, তার ছেলেকে বলছে দেখ এই তো নরেন কিছুদিন আগে এসে চা খেতে খেতে আড্ডা দিত, আর ও এত বড় যিশু বুদ্ধের দলের সমপর্যায়ে মহাপুরুষ হয়ে গেল, বুঝতে পারা যাচ্ছে না। এই তার বিরাট অভিনয় ক্ষমতা। এবার তার ড্রয়িং বলি, পেন্টিং। বিবেকানন্দ তার মধ্যম ভ্রাতা ভূপেন্দ্রনাথ, তিনি খুব সুন্দর লিখেছেন বিবেকানন্দের জীবনী লিখতে গিয়ে। বলছেন দাদা ছোটবেলা থেকেই রং তুলি নিয়ে খেলতে বড় ভালোবাসতো, কিন্তু তথাকথিত তিনি খুব একটা আঁকা প্রথম থেকে আঁকেননি, ড্রয়িং করেননি। কিন্তু আমেরিকাতে যখন ছিলেন, বেদান্ত সোসাইটি যেখানে এখন স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ রয়েছেন, সেইখানে যখন স্বামী বিবেকানন্দ ছিলেন, সেই স্বামী বিবেকানন্দ সেখানে একজন আর্টিস্টের কাছে, এই আমার সময় আছে তো, 1 ঘন্টা হয়ে গেছে, বলবো তো? হ্যাঁ। তো সেই আর্টিস্টের কাছে একদিন তিনি ওই আঁকা ড্রয়িং শিখতে শুরু করলেন। সেই ড্রয়িং যখন শিখতে শুরু করলেন, এক সপ্তাহের মধ্যে এমন তিনি পেন্ট করতে শুরু করলেন, এমন তার আঁকতে শুরু করলেন যে বড় বড় আর্টিস্টদের হার মানিয়ে দিলেন। ওইখানে বসেই টিফিন করতে করতে, এই যে আমরা স্বামী রামকৃষ্ণ মিশনের লোগোটা দেখতে পাই, কি লোগো দেখি, যে একটা সুন্দর সাপ বেশ গোল করে বেষ্টন করে আছে, সেখানে একদম তরঙ্গায়িত জল, সেখানে একটা লোটাস রয়েছে, সেই লোটাসের উপর একটা ওই হাঁস রয়েছে, রাজহাঁস রয়েছে, একটা সান রয়েছে, সূর্য রয়েছে। এই টোটাল ডায়াগ্রামে একটা অর্থ রয়েছে, জানো তো? এই অর্থগুলো তো বইতে পেয়ে যাবে। একটা ভক্তির, একটা জ্ঞান, একটা কর্ম, একটা যোগ,
এইরকম একটা মাঝে হচ্ছে পরম হংস আত্মার যোগ, আর ওই তলায় একটা লেখা রয়েছে, সাপের মধ্যে একটা লেখা থাকে। কেউ বলতে পারবে সাপের মধ্যে কি লেখা থাকে? রামকৃষ্ণ মিশনের লোগোতে সাপের মধ্যে কি লেখা থাকে? তোমরা তো অনেকদিন ধরে এই যুব মহামন্ডলের সঙ্গে যুক্ত, দেখি বলো দেখি, রামকৃষ্ণ মিশনের লোগোতে স্বামী বিবেকানন্দ কি লিখলেন সাপের মধ্যে? ওইসব জানতে চাই না, কি লেখা আছে বলতে চাই, জানতে চাইছি। হ্যাঁ, জানো না, দেখেছো? তাহলে এগুলো জানতে হবে। লেখা রয়েছে তন্ন হংস প্রচোদয়াৎ। কি বললাম? ক্লিয়ার? বুঝে গেল? তাহলে সবটা জানতেও হবে, কর্মীয় হতে হবে, ভক্ত হতে হবে, জ্ঞানী হতে হবে, একসঙ্গে সবকিছু হতে হবে, তবে যুব মহামন্ডলে, তবে তুমি একজন ঠিক প্রদর্শক হবে। এটা আমি সব জায়গায় যুব মহামন্ডলে গিয়ে বলি যে আমরা অর্ধেক জানি, অর্ধেক জানি না, জানবার মধ্যে আগ্রহ নেই, আগ্রহ বাড়ানোরও চেষ্টা করার লোক নাই। তো এই হচ্ছে আগ্রহ কি করে বাড়াতে হয় এইটা। তো যাই হোক, তো এইবার হচ্ছে স্বামী বিবেকানন্দ ওইটা ওখানে বসে এঁকে দিলেন। নেক্সট, এইবার বিবেকানন্দের খেলাধুলার কথা বলি। ছেলেরা আছে, ক্রিকেট খেলিস, সব খেলো তোমরা ক্রিকেট। এই ভারতবর্ষে প্রথম ভারতকে ক্রিকেটের জগতে কে জিতিয়েছিল? হ্যাঁ, নরেন্দ্রনাথ দত্ত। জেনে রাখো, এইটা জেনে রাখো, এটা বলি, এটা অনেকেই জানে না। তখন পরাধীন ভারত, ইডেনে নেট প্র্যাকটিস হতো, তখন এক বছরে একটাই খেলা হতো ইংল্যান্ডের সঙ্গে। সেই ইংল্যান্ডের সঙ্গে ভারতের যখন খেলা হতো, কলকাতার ক্লাব, তখন কলকাতা তো ভারতবর্ষের রাজধানী, সেই কলকাতার ক্লাবের সঙ্গে যখন ইংল্যান্ডের ক্লাবের খেলা হতো, সেই খেলবার সময় তোমাদের খাওয়াই যাচ্ছে, তাই কি? তোমাদেরও জলের দরকার, জল টল দিয়ে দাও। হ্যাঁ, রোলিং, বেশ, ওই তো কথা না বলে জল খেতে গেলে আওয়াজ হবে না, ঠিক আছে? বলি আবার শুরু করি। সেই ইডেনে যখন ওই নেট প্র্যাকটিস দেখতে গেছেন কে? নরেন্দ্রনাথ দত্ত, 17-18 বছর বয়স। তা সেই যখন নেট প্র্যাকটিস দেখতে গেছে, তখন ওই প্র্যাকটিসের বল নরেন্দ্রনাথের পায়ের কাছে চলে এসেছে। এবার ওই আম্পায়ার বা ক্যাপ্টেন বলছে যে ওই বলটা থ্রো করো। তো এমন বলটা থ্রো করেছে সোজা উইকেটে। বলছি, এ তো তোমার দারুণ এম, তুমি নিশ্চয়ই অনেকদিন ধরে ক্রিকেট প্র্যাকটিস করছো। বলছি, না, আমি তো ফুটবল খেলি, যে আমি তো এই প্রথম ক্রিকেটের বল হাতে নিলাম। বলছে, তাই? আচ্ছা, তুমি ক্রিকেট খেলবে? বলছে, হ্যাঁ। এই নরেন্দ্রনাথের কোনো কিছুতে না নেই। ওই জন্য রবীন্দ্রনাথ নরেন্দ্রনাথ সম্বন্ধে কি বলেছিলেন শোনায়, বিবেকানন্দ সম্বন্ধে কি বলেছিলেন? ইন হিম এভরিথিং ওয়াজ পজিটিভ, নাথিং নেগেটিভ। এই মানুষটির মধ্যে সব পজিটিভ, সব ইতিবাচক, নেতিবাচক কিচ্ছু নেই। এই সবেতে হ্যাঁ, এই হ্যাঁ বলার অভ্যেস করতে হবে। ভয় কিসে? কিচ্ছুতে ভয় না, আমি পারবো। অন্যেরা যা পারে তাও আমি পারবো, অন্যেরা যা পারে না সেটাও আমিই পারবো। এই হচ্ছে বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন। তো যাই হোক, তো এখন ওই খেলা প্র্যাকটিস হলো, নরেন্দ্রনাথ রোজ প্র্যাকটিস করছে। 7 দিন যেতে না যেতেই এমন তার বোলিং, এমন তার ফিল্ড, এমন তার ব্যাটিং, এইবার কোচ দেখে বুঝতে পেরেছে এইবার আমরা ইংল্যান্ডের ক্লাবকে আহ্বান করতে পারি, ডাকতে পারি। তো যখন ইংল্যান্ডের ক্লাবে ডাকা হলো, তখন তার আগের দিন বিবেকানন্দ একবারে ধ্যানস্থ হয়ে গেলেন, প্ল্যান করছেন কি করে পরের দিন খেলবেন। সেই পরের দিন যখন মাঠে খেলতে নামলেন বিবেকানন্দ, নরেন্দ্রনাথ তখন বিবেকানন্দ হননি তখন। সেই নরেন্দ্রনাথ দত্ত যখন খেলতে নামলেন, তখন 32 রানে 6 উইকেট, 72 রানে নট আউট। এই প্রথম ভারতবর্ষকে জেতালেন এই ক্রিকেটের জগতে, ইংল্যান্ডের কাছে হারিয়ে দিলেন। পরবর্তীকালে ইংল্যান্ডকে আরো হারিয়েছেন। শঙ্করী প্রসাদ বসু খুব সুন্দর লিখেছেন এই বিষয়ে। বলছেন, রবীন্দ্রনাথের সময় প্রফেসর ছিলেন তখন, স্বামী বিবেকানন্দ গবেষণা করেছেন পরবর্তীকালে। তো সেই শঙ্করী প্রসাদ বসু লিখছেন যে আমি এই নরেন্দ্রনাথের অন্য প্রতিভাগুলো জানতাম, কিন্তু ও এত ভালো ক্রিকেট খেলতে পারে জানতাম না। তো কিন্তু পরবর্তী শঙ্করী প্রসাদ বসুর ভাষায় বলছি যে তিনি লিখছেন যে নরেন্দ্রনাথ পরবর্তীকালেও ইংল্যান্ডকে হারিয়েছে, তবে লাল বল দিয়ে নয়, গেরুয়া বসন করে। যখন ইংল্যান্ডে গিয়ে বক্তৃতা রাখছেন, তখন বক্তৃতার ভাষায় বলছেন, এই যে তোমরা বড় বড় অট্টালিকাগুলো, আঙুল দেখিয়ে দেখিয়ে বলেছেন, এই যে তোমরা বড় বড় অট্টালিকাগুলো তৈরি করেছো, এগুলো কিসের দ্বারা তৈরি করেছো? ভারতবাসীর কষ্টের টাকা শোষণ করে তোমরা এই বড় বড় অট্টালিকাগুলো তৈরি করেছো। এরকম যখন বলছে,
তারপরে গালাগাল দিয়েছেন একেবারে, বলছে তোমরা কি ছিলে 500 বছর আগে, তোমরা তো ছিলে বন মানুষ, হ্যাঁ এই তো আনাচে কানাচে বনে বাজারে ঘুরে বেড়াতে, তোমাদের ইতিহাস কি আর ভারতের ইতিহাস কি, সেখানে গিয়ে একেবারে স্বামী বিবেকানন্দ বলেছে, সেগুলো তোমরা বাণী রচনায় পেয়ে যাবে। তো সেইবার যখন নেমে এসছেন সিস্টার নিবেদিতা, তখন স্বামী বিবেকানন্দকে বলছেন যে স্বামীজি আপনি এসব কি বলছেন, আপনার বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্ট থেকে স্পাই ছেড়ে দেওয়া হয়েছে জানেন, কারণ আপনি তো ধর্ম প্রবক্তা, আপনি ধর্মের কথা বলুন, আপনি এসব দেশদ্রোহীর কথা বলছেন কেন, এ তো যুদ্ধ লেগে যাবে। তখন সিস্টার নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ কি বললেন সেটা শোনাই। বিবেকানন্দ বললেন, সিস্টার তুমি কি মনে করো যে আমি এই সামান্য একটুতেই ভয় পেয়ে যাব? আমি সন্ন্যাসী, আমি সত্য প্রচার থেকে কখনো বিমুখ থাকবো না, তাতে আমার প্রাণ চলে গেলেও কিছু যায় আসে না। এই হচ্ছে বিপ্লবী চেতনা। এই তো একদম নেতাজি সুভাষচন্দ্র বোস বলেইছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস কি বললেন বিবেকানন্দ সম্বন্ধে সেটা শোনান। বিবেকানন্দ সম্বন্ধে বললেন, আমি পূর্ণ স্বাধীনতার সংজ্ঞা পেয়েছি স্বামী বিবেকানন্দের কাছ থেকে। এই হচ্ছে স্বামী বিবেকানন্দ। তখন নরমপন্থী থেকে চরমপন্থী সমস্ত বিপ্লবীদের কাছে দুটি করে বই থাকতো, একটি করে হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা আর একটা স্বামী বিবেকানন্দের রাজযোগ। এগুলো জেনে রাখা প্রয়োজন। তো এই হচ্ছে বিবেকানন্দের ক্রিকেটের দিকটা বললাম। এবার তোমরা নিশ্চয়ই ক্রিকেট প্লেয়ার রাহুল দ্রাবিড়ের নাম শুনেছো, ইন্ডিয়ান টিমের প্লেয়ার। তো সেই রাহুল দ্রাবিড়ের ইন্টারভিউ করে দেখবে, রাহুল দ্রাবিড় বলছে যে আমি যখন খেলতে নামি তখন খেলবার আগে বিবেকানন্দের ধ্যান করে খেলতে নামি। এগুলো জানা প্রয়োজন, তবে তো শ্রদ্ধা জাগবে আমাদের। যে এই আমরা শুধু ভাবি ওই গেরুয়া করতে হবে বিবেকানন্দকে ধরলে, কে বলেছে গেরুয়া করতে হবে? যে ফিল্ডে আছে সেই ফিল্ড থেকে বিবেকানন্দকে আঁকড়ে ধরবার চেষ্টা করো, তাহলেই দেখবে তুমি তোমার চরম শিখরে তুমি পৌঁছাতে পারবে। এটাই হচ্ছে বিবেকানন্দের মাহাত্ম্য। এবার সেই কারণ বিবেকানন্দের মহিমা গুণকীর্তন বলে শেষ করা যাবে না। কেন না, শিবের মহিমা বলে শেষ করা যায় না। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে শ্রী রামকৃষ্ণদেব তার গুরুদেব বলছেন যে ও বসানো শিব নয়, পাতাল ফোড়া শিব। শিবের মহিমা যেমন শিব মহিম্ন স্তোত্রে পুষ্পদন্ত বলেছেন, যদি এই গোটা আকাশটা লেখার কাগজ হয়, যদি সমুদ্রের জল যদি কালি হয়, কল্পতরু বৃক্ষ যদি লেখনী হয়, তাহলেও শিবের মহিমা লিখে শেষ করা যাবে না। ঠিক বিবেকানন্দ তাই। বিবেকানন্দের গুণকীর্তন এই 1-1.5 ঘন্টায় বলে কিচ্ছু হবে না। এর জন্য ক্লাস করতে হবে, বিবেকানন্দ অনুশীলন করতে হবে, বিবেকানন্দকে জানতে হবে, জানার পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোকে অবলম্বন করতে হবে। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, এই বাদশাহী আমলের টাকা ইংরেজ আমলে চলে না। আর ইংরেজ আমলের টাকা এখন চলবে না। দুদিন আগে 2000 টাকার নোট চলছিল, এখন চলবে না। ঠাকুরের কথা তো, ঠাকুর বলে গেছেন যুগোপযোগী করতে হবে। এখন যদি বিবেকানন্দকে যদি আগের মতো 50 বছর আগে বিবেকানন্দকে আমরা যেভাবে জেনেছি, 60 বছর আগে বিবেকানন্দকে যেভাবে জেনেছি, আর এখন যদি আমাকে বিবেকানন্দকে এভাবে জানতে হয়, ইন্টারেস্ট গ্রোই করবে না। আমি দেখি তো, আমি এই যাবৎকালে 166টি স্কুলে পড়িয়েছি, 26টা কলেজে পড়িয়েছি। তার মানে বুঝে নাও যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে সব জায়গায় পড়িয়েছি। সেজন্য আমি খুব ভালো করে জানি যুবগোষ্ঠীদের কি করে ইন্টারেস্ট গ্রো আপ করতে হয়। আমি যদি এখন এই ওপরে খিচুড়ি রান্না হচ্ছে আর একটা যদি একটা বোরিং লেকচার দিতাম, তাহলে কি তোমাদের এত মন দিয়ে শুনতে পারতে? কখনো শুনতে পারতে না। ইন্টারেস্ট গ্রো আপ করতে হয়, সুন্দর ক্লাস দিতে হয়, যে কি করে আমরা বিবেকানন্দকে জানবো, কি করে আমরা বিবেকানন্দ মুখী হব, কেন আমরা বিবেকানন্দকে জানবো, সেটা দিয়ে শেষ করব। কিন্তু তার আগে বলি, বিবেকানন্দ যখন এদের মতো বাচ্চা ক্লাস 7-এর ছাত্র, তখন ইন্টার স্কুল কম্পিটিশন, বক্সিং এর স্কুল কম্পিটিশনে নাম দিয়েছেন, সেখানেও তিনি রূপর প্রজাপতি জয়লাভ করেছিলেন। এই শুধুমাত্র ক্রিকেট নয়, শুধুমাত্র ফুটবল নয়, সমস্ত খেলাতে, লাঠি খেলা থেকে শুরু করে সমস্ত খেলাতে তিনি পারদর্শী। এইগুলো ওই ছোটদের স্বামী বিবেকানন্দ বই আছে, ওইগুলো একটু পড়লেই তোমরা সব বিবেকানন্দের ছোটবেলাকার কথাগুলো জানতে পারবে। তো এইবার বিবেকানন্দের সব দিকই বলা হলো, কিন্তু যেটা আমাদের মূল কথা সেটা হচ্ছে আমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে। যদি আমরা প্রকৃত মানুষ হতে পারি, তাহলেই কিন্তু আমাদের সমস্ত সমস্যার সমাধান আমাদের নিজেদের হাতে এসে তৈরি হবে। সেই জন্য আমাদের যেটা আলটিমেট গোল, আমাদের যেটা আলটিমেট লক্ষ্য, সেই যে আত্মজ্ঞান লাভ করা, পরহিতায় জীবন পাত কর। স্বামী বিবেকানন্দ স্বদেশ মন্ত্রে বললেন যে তোমরা জন্ম হইতে
মায়ের জন্য বলি প্রদত্ত। বললে তো তোমরা একটু আগেই চ্যান্টিং করলে যে জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। তা সেটার তো প্রকাশ ঘটাতে হবে, সেটার তো ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তব প্রয়োগ ঘটাতে হবে না। শুধু থিওরিটিক্যাল থেকে যাবে, শুধুই ওইটা চ্যান্টিং করলেই হয়ে যাবে। প্র্যাকটিক্যাল করতে হবে, প্র্যাকটিক্যাল করার চেষ্টা করো। কি করে করবে না, ওই স্বামী বিবেকানন্দ বলছেন চোখের সামনে যাকে যেমন দেখবে তাকে তার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করো, তাকে তুমি পূজা করো। স্বামী বিবেকানন্দ বলছেন আমরা কাউকে সাহায্য করতে পারি না, আমরা তাকে পূজা করতে পারি, তাকে আপন করে নিতে পারি। তোমাদের কি বলো ওনাকে মাস্টার মশাই বলছিলেন যে আমাদেরকে আপন করে নিতে বলেছেন। স্বামী বিবেকানন্দের কথা উনি বলছিলেন যে স্বদেশ মন্ত্রে বলা হয়েছে যে দরিদ্র, মূর্খ, ব্রাহ্মণ, চণ্ডাল এরা আমার ভাই। কিরকম ভাই? ফুর্তুতো, মাস্তুতো, জাতুতো? না রে বাবা, এসব ফুর্তুতো, মাস্তুতো, জাতুতো না, নিজের আপন ভাই। নিজের আপন ভাই বোধে বোধ করো, বোধে নিয়ে এসো। কি করে বোধে আনবে? তার জন্য প্র্যাকটিক্যাল করো। যে আমি দেখতে হবে যে অসুস্থ রোগী যার ওই শরীর দিয়ে পচে গলে ঘা মল মূত্র বেরোচ্ছে, তাকে কি আমি কোলে করে ওই রকম অবস্থায় হসপিটাল নিয়ে যেতে পারছি না। আমরা কেবল ওই কাপড় বিলি করলাম, কম্বল বিলি করলাম, মশারি বিলি করলাম, ভাবলাম বিরাট স্বামীজির কাজ করে ফেললাম। ওই কাপড় বিলি, কম্বল বিলি, খাতা বিলির জন্য স্বামী বিবেকানন্দ আসেননি, এটা জেনে রাখো। আমাদের বুঝতে হবে এগুলো, যে বিবেকানন্দের জন্য বিবেকানন্দ কি করতে এলেন। এই কিরম শোনায় বিবেকানন্দের সাক্ষাৎ শিষ্য, ডাইরেক্ট ডিসাইপল স্বামী অচলানন্দ। স্বামী বিবেকানন্দের স্বামীজির পদপ্রান্তে বলে একটা গ্রন্থ আছে, উদ্বোধন থেকে প্রকাশিত, স্বামী অচ্যুতানন্দজির লেখা। পারলে পড়ে দেখবে তোমরা এগুলো। যে সেই অচলানন্দজি যখন ইয়েতে রয়েছে, কঙ্কালে রয়েছেন, সেই সময় এক ক্রোশ হেঁটে যেতেন, একটা কুষ্ঠ রোগীর বুড়ো আঙুল চুষে দিয়ে আসতেন। পারবো আমরা? এই তো স্বামীজির কাজ আমরা খুব করে ফলাও করে বলি, আমার হাসি পায় এইগুলো। আমরা কি স্বামীজির কাজ করলাম? একটু কাপড় বিলি করলাম, কম্বল বিলি করলাম, ছবি তুলে ফেসবুকে দিলাম, ওইটাই কি স্বামীজির কাজ? স্বামীজির কাজ অনেক গভীর। স্বামীজিকে অনুভবে এনে স্বামী বিবেকানন্দ কি বললেন সেটা শোনাই। সন্ন্যাসীর গীতি বলে একটি কবিতা লিখলেন স্বামী বিবেকানন্দ। সেখানে বলছেন, আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি, আমাদের সকল আনন্দ 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 কেবল। আমরা তো সকলে আনন্দ পেতে চাইছি, কি করে আনন্দ পাবো? কেবল এই স্বার্থপরতা, স্বার্থপর জীবনযাপন করে আনন্দ পাবো? কখনো নাই। বলছে আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি, আমাদের সকল। শারদা মা খুব সুন্দর করে বলেছেন, বলছেন আমার মধ্যেও যিনি, তোমার মধ্যেও তিনি, দুলে বাগদি সকলের মধ্যে সেই তিনি। বিবেকানন্দ তাই বললেন, সেই একই সুরে সুর মেলালেন, আমি বা আমার কোথায় তখন। এটা বুঝতে হবে আমাদেরকে। তো সেই জন্য যাই হোক, অনেকটা সময় অতিক্রান্ত, আমাদের বার করে মনে রাখতে হবে যে এই যা বর্তমান পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতিতে ভাই সবাইকে একটু ধর্মপথে নিয়ে আসতে হবে, সবাইকে একটু বিবেকানন্দ মুখী করতে হবে। তার জন্য কি করতে হবে জানো? নিজেকে আগে একটু বিবেকানন্দকে জানতে হবে। শুধু জানা নয়, বিবেকানন্দকে পালন করতে হবে, বিবেকানন্দকে মানতে হবে। তোমরা এলআইসির এজেন্ট দেখেছো? এলআইসির এজেন্ট দেখেছো? হ্যাঁ, দেখবে তারা যদি চায়ের দোকানে বসে থাকে, যদি একজন কেউ পাশে চা খাচ্ছে, সে তার সবসময়ের জন্য মনোভাব রয়েছে যে পাশে বসে যে চা খাচ্ছে তাকে আমি কি করে আমার ক্লায়েন্ট বানাবো, তাকে আমি কি করে কনভিন্স করবো একটা জীবন বীমা করুন, একটা এই এলআইসির কি বলে এগুলোকে আমি জানি না বাবা, পলিসি করুন, হ্যাঁ একটা পলিসি করুন। আমার টার্গেট জানো তো, আমি ট্রেনে যাতায়াত করি কি বাসে যাতায়াত করি কি, আমি যেখানে যাই, ভারতবর্ষের বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে, রাজ্যে, আমার একটাই টার্গেট, আমি কি করে ভগবানের এজেন্ট হব, আমি কি করে কনভিন্স করাবো তোমাদেরকে যে তোমরা ভগবানের পথে এসো ভাই। তবে তোমরা ওই জীবন বীমা তো এখানেই থেকে যাবে, ওটা নিয়ে তো তুমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবে না, ওটা নিয়ে তুমি স্বর্গে যেতে পারবে না। কিন্তু আমি তোমাদের একটা বীমার কথা বলছি, বিবেকানন্দ বীমা। যদি বিবেকানন্দ বীমা করতে পারো তাহলে দেখবে
আমাদের সেই স্বামীজি হাত ধরে তিনি শ্রীরামকৃষ্ণ লোকে পৌঁছে দেবেন, ডেফিনেটলি দেবেন। এইটা মানো, আজ থেকে মানো। আর এটা আরো প্রচার করো, বিবেকানন্দকে প্রচার করো, ঠাকুর মা স্বামীজিকে প্রচার করো। কি করে প্রচার হয়? বক্তৃতা দিয়ে সেটা তো হয়, কিন্তু প্রেমানন্দজি মহারাজ বলছেন যে দেখ ঠাকুর মা স্বামীজির প্রচার কি করে হয় জানিস? তোমার আমার আচরণ দিয়ে। পরম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের পঞ্চদশ সংঘাধ্যক্ষজি মহারাজজি, উনি বলতেন এই ছোট ছোট বাচ্চাদের দীক্ষা দেওয়ার পরে মহারাজজি বলতেন যে দেখো তোমরা এমন একটা জীবন, তোরা বলতেন তোরা এমন একটা জীবন যাপন কর যেটি লোকে দেখলে, বাইরে থেকে লোকে দেখলে বলবে তোরা বিবেকানন্দ করিস। করিস না, ক নয়, ক, বিবেকানন্দ করিস। ঠিক আছে? বি গুড অ্যান্ড ডু গুড। ভালো হও এবং ভালো করো, ঠিক কিনা? তো এইটি আমাদের প্রচেষ্টা, এটাই আমাদের চেষ্টা যে আমি ওই স্বামী বিবেকানন্দ বলছেন আমার ভেতর যে আগুন জ্বলছে সেই আগুন তোমাদের মধ্যে, সকলের মধ্যে জ্বলে উঠুক। শুধু সেবা কাজ নয়, সেবা কাজের পাশাপাশি আত্মজ্ঞান লাভের চেষ্টা। কি করে আমরা আরো বেশি করে ভগবানের উপর ডিপেন্ডেন্ট হব, আমরা কি করে আত্মজ্ঞান লাভ করবো? স্বামী বিবেকানন্দ এটাই তো চেয়েছেন যে শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর। শুধু আত্মজ্ঞান লাভ করলে হবে না, বলছে পরহিতায় জীবন পাক কর। আত্মজ্ঞান লাভও হবে, আবার পরহিতায় মানে পরের কল্যাণে এই জীবনটাকে উৎসর্গ করে দাও। পরহিতায় জীবন পাক কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। ক্লিয়ার? বিবেকানন্দের নামের কি মহিমা সেটা দিয়ে শেষ করি। পরম পূজ্যপাদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, অনেকেই নাম শুনেছেন, বয়োজ্যেষ্ঠরা এনারা তো হয়তো জানেন। মহারাজ এখন ঢাকাতে আছে, বাংলাদেশে ঢাকা। সেই ঢাকারই একটা গল্প বলবো। স্বামী বিবেকানন্দ যখন ঢাকায় গেছিলেন 1901 সালে, কত সালে বললাম? 1901-এ স্বামী বিবেকানন্দ ঢাকায় গেছিলেন। সেই ঢাকায় স্বামী বিবেকানন্দ যখন যান তখন একজন বিপ্লবীর সঙ্গে, পরাধীন ভারতবর্ষ, তখন তো বাংলাদেশ বলে অন্য কোনো দেশ ছিল না, তখন কি ছিল? অবিভক্ত বাংলা। তো সেই অবিভক্ত বাংলায় ঢাকাতে তখন এক বিপ্লবী, যিনি বেঙ্গল ভলেন্টিয়ার্সের নেতা ছিলেন, বিভির লিডার, বেঙ্গল ভলেন্টিয়ার্সের লিডার, জানো নাম? জানো? কেউ বলতে পারবে কে ছিলেন বিভির লিডার? না, হেমচন্দ্র ঘোষ। কি বললাম? হেমচন্দ্র ঘোষ। তা এই হেমচন্দ্র ঘোষ স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করতে গেছিলেন। ঠিক আছে? খুব মন দিয়ে শোনো, বিবেকানন্দের নামের মহিমা বলছি। সেই হেমচন্দ্র ঘোষ স্বামীজির সঙ্গে যখন দেখা করতে গেলেন, স্বামী বিবেকানন্দ খুব করে উদ্বুদ্ধ করলেন, খুব করে উদ্বুদ্ধ করলেন। ঠিক আছে? যে দেশের জন্য কাজ করো, এই করো। যদিও হেমচন্দ্র ঘোষ ওই জন্য যায়নি, হেমচন্দ্র ঘোষ গিয়েছিলেন যাতে ধর্মপথে তিনি আসেন সেই জন্য, কিন্তু বিবেকানন্দ একেবারে উল্টো কথা বলে দিলেন তাকে। সেই হেমচন্দ্র ঘোষ যখন শতাব্দী প্রাচীন ব্যক্তি, মানে ওনার যখন প্রায় 100-র কাছাকাছি বয়স, তখন তিনি থাকতেন আমাদের এই কলকাতার কালীঘাটে। কালীঘাট নাম শুনেছো? বিখ্যাত জায়গা। তো এখন কলকাতার কালীঘাটে হেমচন্দ্র ঘোষ থাকতেন। তা এই স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ তখন ব্রহ্মচারী, শঙ্কর মহারাজ ছিলেন। তো সেই শঙ্কর মহারাজ সেই শতাব্দী প্রাচীন ব্যক্তি হেমচন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে গেছিলেন। তা যখন দেখা করতে যান পূর্ণাত্মানন্দজি, তখন তার যে সেবক ছিল, মানে ওই হেমচন্দ্র ঘোষের যে সেবক ছিল, সেই সেবক মহারাজজিকে বলছে, মহারাজ আপনি কেন এসেছেন? উনি তো এখন ভালো করে উঠে বসতে পারেন না, ভালো চোখে দেখতে পারেন না, ভালো করে শুনতে পারেন না, কথা বলতে গেলে কথা জড়িয়ে যায়, আপনার কি হবে ওনাকে দেখে? তা মহারাজ যখন গেছেন তখন হেমচন্দ্র ঘোষ শুয়েছিলেন, মানে রেস্ট নিচ্ছিলেন। ওই বয়সে আর কি করবেন তিনি, তো বিশ্রাম নিচ্ছিলেন। তা মহারাজজি বলছেন সেবককে যে আমি তো ওনার সঙ্গে দেখা করেই যাব, উনি যখন উঠবেন তখনই দেখা করব। উনি দাঁড়িয়ে আছেন খাটের কাছে, ওনার পায়ের কাছে দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, ঘন্টার পর ঘন্টা, কিছুক্ষণ বাদে একটু চোখটা আদো আদো খুলেছেন। তা খোলাতেই
অস্পষ্ট দেখতে পান, কিন্তু দেখতে পেয়েছেন একজন ব্রহ্মচারী বেশে কেউ একজন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছেন। তো উনি তখন ওনার কাছাকাছি গেলেন। তা হেমচন্দ্র ঘোষ কিছু একটা বলতে চাইলেন, মহারাজ কিছুটা বুঝলেন কিছুটা বুঝলেন না। তো উনি একটা ধারণা করে নিলেন যে মহারাজকে যেন হেমচন্দ্র ঘোষ বলছেন যে তুমি কি করতে এসেছো, এটা উনি ধরে নিলেন, কি করতে এসেছো। তো মহারাজ তখন খিদে পেয়েছে, খিদে পাইনি তো বেশ, তবে আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে খাইয়ে ছেড়ে দিতে হবে, কারণ আমার এরপরে ঠাকুরিয়াতে লেকচার আছে আজকে সন্ধ্যেবেলা। তো বলছে যে হেমচন্দ্র ঘোষ তখন জিজ্ঞেস করছে যে কি করতে এসেছো। তা তখন মহারাজ চিৎকার করে উত্তর দিচ্ছেন, মানে কেননা আগে শুনে নিয়েছেন সেবকের কাছে যে কি না, উনি ভালো করে কানে শুনতে পান না। তো তখন মহারাজজি বলছেন হেমচন্দ্র ঘোষকে, আপনি বিবেকানন্দকে দেখেছেন তাই। কেন দেখতে এসছো এটা বলেছেন, বিবেকানন্দকে দেখেছেন তাই বলে চিৎকার করেছে। যখন চিৎকার করেছে তখন সেই যে মানুষটা শতাব্দী প্রাচীন মানুষ, তিনি ভালো করে উঠে বসতে পারেন না, ভালো করে দেখতে পারেন না, কথা বলতে গেলে জড়িয়ে যায়, তিনি তড়াক করে একেবারে সোজা হয়ে বসেছিলেন। একটাও মিথ্যে কথা বলছি না। গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচার, তোমরা জানো নিশ্চয়ই, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, ওখান থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম ও স্বামী বিবেকানন্দ বলে একটা বই, মহারাজেরই লেখা, মানে পূর্ণাথ ব্যানার্জি মহারাজের লেখা, ওই বইটা কিনে যদি পড়ো, ওই বইতেই ঘটনাটা রয়েছে, ঠিক আছে, আমি মহারাজের কাছে শুনেছি। তো সেই তখন তিনি তাড়াক করে উঠে বসলেন। উঠে যখন বসলেন, সেই বসবার পরে সেবক সঙ্গে সঙ্গে এসছেন, ভাবছে সাধু বোধহয় কোনো বুঝলো কি করছে, মানে তার তো কোনো আইডিয়া নেই। তো তখন হেমচন্দ্র ঘোষকে জিজ্ঞেস করছেন মহারাজ, আপনি বলুন যে স্বামীজির সেই কথা, আপনি তো স্বামীজিকে দেখেছিলেন। তখন হেমচন্দ্র ঘোষ বললেন একটা কথা, সেটা বলবো। বলছেন বিবেকানন্দ কোনো মানুষ ছিলেন না, বিবেকানন্দ ছিলেন একটি জ্বলন্ত আগ্নেয়গিরি। সেই জ্বলন্ত আগ্নেয়গিরির একটা স্ফুলিঙ্গ আমার মধ্যে এসে পড়েছিল, আজকে তাই আমি হেমচন্দ্র ঘোষ। একটা তালি। বিবেকানন্দের নামে মিরাকেল হয়, বিবেকানন্দের নামে অসুস্থ মানুষ জীবিত হয়। যদি আমরা বিবেকানন্দকে ধরতে পারি, তার জন্য কি প্রয়োজন রে? বিবেকানন্দের সম্বন্ধে জ্ঞানের প্রয়োজন, তাই তো? আমি একটা গল্প দিয়ে শেষ করি, আর একটু ভালো লাগবে, ঠিক আছে? শেষ হয় না, আমার যদি ঘন্টা 2-3 যতক্ষণ বলতে যাই ভুলেই যাই। তো এই গল্প দিয়ে শেষ করি, সব স্কুল কলেজে গেলে বলি, ওরকম আনন্দ পায় যে জ্ঞানটা আমাদের কি।